সড়কে ঝরছে প্রাণ, প্রতিনিয়ত মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছেন। এ সকল শিরোনাম প্রতিনিয়তই আমরা গণমাধ্যমে দেখতে পাই, জানতে পাই, আমরা আহত হই, ব্যথিত হই। কিন্তু বাংলাদেশে আসলে সড়কের নিরাপত্তাটা কোথায়, এর দায় কার, এর দায়ভারটা কার, সচেতনতাটা কোথায় দরকার, এই বিষয়গুলো আজকে জানতে চাইবো। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সড়কের নিরাপত্তা, বাস্তবতা এবং জনসচেতনতা। দর্শক, আজকে আমরা এই আলোচনায় আমাদের তিনজন গুণী আলোচক উপস্থিত হয়েছেন। ছোট্ট করে আমার পরিচয়টি দিয়ে আমি তানভীর আহমেদ আপনাদের সঙ্গে আলোচনায় থাকছি। শুরুতেই আমি পরিচয় করে দিতে চাই ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম, এনডিসি সাবেক সচিব এবং বর্তমানে মহাসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অফ বাংলাদেশ, যে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তারপরে আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি রিসার্চ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং হাসপাতাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার সবচেয়ে ডানে যিনি রয়েছেন ডক্টর সেলিম মাহমুদ চৌধুরী, পরিচালক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, CIPRB। আমরা আলোচনায় শুরু করবার আগে শুরুতেই আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে দায় খোঁজার চেয়ে আমরা আসলে প্রশ্নের উত্তরগুলো জানতে চাইবো আজকে আমাদের অতিথিদের কাছ থেকে। ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা, আমরা এমন এক সময় আলোচনা করছি যখন ঈদ আসলে আসন্ন, ঈদুল আজহা। আমরা দেখতে পেয়েছি যে ঈদুল ফিতরের 15 দিনে 300 থেকে 315 জন, বিভিন্ন তথ্য বলছে যে মানুষ নিহত হয়েছে, আহতের সংখ্যাটা আরও অনেক বেশি। ঈদুল আজহা সামনে রয়েছে, আমরা আসলে কি করতে পারি এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে? ধন্যবাদ। আমরা যেটা দেখি যে ঈদ আসলেই মানুষের চলাচল তো বেড়ে যায়, প্রচণ্ড ভিড় হয়, বাস স্ট্যান্ডে, টার্মিনালে, সবখানে মানুষের ভিড় হয়। এবং সেই সঙ্গে যে জিনিসটা বাড়ে, ফিটনেস ছাড়া যত গাড়ি আছে সেগুলো রাস্তায় নামে। তারপরে মোটর সাইকেলের চলাচল বেড়ে যায় এবং তার মধ্যে ওভারলোডিং হয়, গাড়িতে ওভারলোডিং হয়। এর ফলে যেটা হয় যে চালক যারা আছে, চালকের বিশ্রামের অভাব হয়, তার ঘুমের অভাব হয়। তারপরে আরও আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে গাড়ি থামানো হচ্ছে, আর আইন কানুন মানা হচ্ছে না, ইচ্ছে করে ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলো মানা হচ্ছে না। এই সমস্ত কারণে ঈদের মধ্যে আহত নিহত অনেক বেশি হয়, দুর্ঘটনা অনেক বেশি হয়। এবং এটার জন্য কিন্তু আসলে আপনি বলছিলেন যে কারা দায়ী সেটা আমরা নির্ণয় করব না, কিন্তু আসলে আমরা সবাই দায়ী। কারণ আমরা যদি দেখি যে প্রথমে সবচেয়ে বড় পক্ষ হচ্ছে সরকার। সরকারের একটা বিরাট দায়িত্ব আছে যে রাস্তাঘাটগুলো সেগুলোকে ঠিকভাবে, বৈজ্ঞানিকভাবে এমনভাবে তৈরি করা যাতে চলাচলগুলো নিরাপদ হয়। সেটা কিন্তু আমাদের ওইভাবে নাই, সব জায়গায় নাই। তারপর একটা আইন থাকা দরকার আছে, যে আইনটা আপনার রোড সেফটিটাকে প্রাধান্য দিবে। এখন যেটা আছে সেটা রাস্তায় গাড়ি চলাচল, লাইসেন্স ইত্যাদির ওপরে প্রাধান্য, সেটা নাই। সেদিক থেকে সরকারের একটা দায়িত্ব আছে। সরকারের আরেকটা দায়িত্ব আছে যেটা এনফোর্সমেন্টের মাধ্যমে আসে, আইন প্রয়োগকারী সংস্থা। তারা যে গাড়ির ফিটনেস আছে কিনা সেটা দেখবে। তারপরে টোটাল মনিটরিং করতে হবে যে ওভার স্পিড হচ্ছে কিনা। কারণ গাড়ির দুর্ঘটনার একটা বড় কারণই আপনারা সবাই জানেন যে ওভার স্পিড, সেটা আমরা তো হচ্ছে না। তারপরে ওভারলোডিং হচ্ছে, সেটা একটা বড় কারণ। সেটাও সরকারের দায়িত্ব আছে এনফোর্সমেন্টের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে এটা বলা যে এগুলো তারা। স্পিডের যে বিষয়টা আপনি তুলে ধরলেন, এখানে কিন্তু ড্রাইভারদের মধ্যে এক ধরনের অসম একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি। ড্রাইভারদের মধ্যে এই প্রতিযোগিতাটা কেন থাকবে? যদি মালিক পক্ষ যদি ঈদ না থাকে, ঈদের সময় আমাদের যেমন মানুষের চলাচলটা অনেক গুণ বেড়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু এই জিনিসটা তো তখন তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরাও মাঠ পর্যায়ে কাজ করেন। এই জায়গাটাতে কি আসলে আমাদের অন্য কোথাও কাজ করবার সুযোগ রয়েছে কিনা? এই প্রতিযোগিতা যেটা হয় সেটা কিন্তু দুই কারণে হয়। একটা হচ্ছে যে প্যাসেঞ্জার ধরার জন্য যেগুলো ছোট স্কেলে শহরের ভেতরে বাস যেগুলি আছে তারা আগে যেতে চায় একজন আরেকজনের, সেটা একটা আছে। হাইওয়েতে আবার একটা হয় যে ভেতরে যারা প্যাসেঞ্জার থাকে, আমি নিজে অনেক দেখেছি আমার জীবনে, যে তারা উত্তেজিত করে ড্রাইভারকে। যখন একটা গাড়ি ওই রকম একই কোম্পানির আরেকটা গাড়ি হয়তো ওভারটেক করে চলে যাচ্ছে, তখন বলছে ওই তো চলে গেলো, তুমি পেছনে কোনো, আরও জোরে যাও। অথবা অনেক কারণে অনেকের তাড়া থাকে, তারা ড্রাইভারকে কিন্তু থামানোর বদলে উত্তেজিত করে অনেক সময়, সব ক্ষেত্রে না, অনেক সময়। যার ফলে এটা কিন্তু প্রতিযোগিতাটা অনেক সময় বাড়ে। এটা একটা বড় জিনিস। আর আরেকটা জিনিস যেটা আছে যে আমাদের যাত্রী সাধারণ যারা আছি তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে আমরা নিজেরা ওই রকম অবস্থায় গাড়িতে উঠবো কিনা, যে গাড়িটা আমি দেখতে পাচ্ছি যে বিপজ্জনক অবস্থায় আছে, একেবারে নড়বড়ে ভাঙা অথবা চালক মানে প্রায় ঘুমন্ত, সেরকম গাড়িতে আমি উঠবো কিনা সেটা দেখতে হবে। তারপরে মোটর সাইকেল চালালে আমার হেলমেটটা ঠিক আছে কিনা, গাড়িতে সিট বেল্ট বাঁধলাম কিনা, এগুলো কিন্তু যাত্রীদের দায়িত্ব আছে। এবং যাত্রীরা দেখবে যে ড্রাইভার ঘুমিয়ে পড়ছে কিনা, রাতে যদি হয় সেটা দেখারও দায়িত্ব আছে। সেটা আমরা দেখি না, ওই চালকও ঘুমায়, প্যাসেঞ্জাররাও ঘুমায়।
জি। এগুলো একটা আমাদের একটা বড় যাতে সমস্যা। সতর্ক করে দেবার মতো সেরকম দক্ষ ব্যক্তিটা আসলে থাকা দরকার, এই বিষয়টি আপনি বলছিলেন। অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, ড্রাইভারদের এবং হেল্পার যারা থাকেন তারাই তো আসলে মূল চালক হিসেবে বাস বা ট্রাক যেটাই বলি না কেন সেটাকে পরিচালনা করেন। তাদের স্বাস্থ্যের যে বিষয়টা, তাদের স্বাস্থ্যের যে দিকটা গুরুত্ব দেওয়া উচিত, কোন জায়গাটি আসলে আমাদের এখন খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে? খুব ভালো প্রশ্ন। বয়স হতে হবে, প্রাপ্তবয়স্ক অবশ্যই অ্যাডাল্ট থাকতে হবে, যথাযথ ট্রেনিং থাকতে হবে, সেগুলো তো গেলই। যে স্বাস্থ্যের দিক যদি চিন্তা করি, প্রথম কথা হচ্ছে তার কি বলে আইসাইটটা ভালো থাকতে হবে। একটা মানুষ দুর্ঘটনা ঘটে গেলে তো প্রাণটা ঝরে যায় অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই। আর যারা পঙ্গু হয়ে যায় তারা তো আসলে সমাজের এক প্রকার নিজেকে বোঝা মনে করেই আসলে বাকিটা জীবন পার করে দেন। আমরা তো আসলে পেছনের কারণগুলো জানতে পারি না, যে তার আসলে কি হার্টের সমস্যা ছিল নাকি চোখের সমস্যা ছিল, কি কারণে আসলে দুর্ঘটনা ঘটলো। এখন এই জায়গাতে মালিক পক্ষের বা সরকারের কোনো সংযুক্ত দরকার কিনা, আপনি কি মনে করেন? দায়টা আমরা ড্রাইভারদের উপরে চাপিয়ে দিলে হবে না, এইটা দায়টা সবারই আছে। যেমন সরকার থেকে যেমন নিয়মকানুন করে দেওয়া হবে যে এই যে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা এটা নিয়মিত করতে হবে, এবং মালিক পক্ষও সে ব্যবস্থাটা করে দিবেন, এবং সেই ব্যবস্থা করার জন্য যে খরচপাতির দরকার হয় সেটা মালিক পক্ষে ব্যবস্থা করে দিবেন। আমরা একটু আপনার কাছে আসতে চাই, সেলিম মাহমুদ চৌধুরী, আপনি দীর্ঘদিন গবেষণা বিষয় নিয়ে কাজ করছেন। আমাদের সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা আনয়নের ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এআই এর ব্যবহার, সড়কে একটি পরিবর্তন এসছে আমাদের। সেটি আসলে আমরা কতটুকু ইমপ্লিমেন্টেশনের জায়গাতে যেতে পারি, বা কোন জায়গাগুলিতে আসলে গেলে বা কাজ করলে আমাদের আসলে এই পরিবর্তনটা আসবে, সড়কের নিরাপত্তাটা নিশ্চিত হবে? বেসিক্যালি আমরা যখন সড়ক নিরাপত্তার কথাগুলো বলি, তিনটা ইয়ের কথা বলি আমরা ইউজুয়ালি। প্রথম ইটা বলি হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেটা আসলে রোড ইঞ্জিনিয়ারিং এর ইস্যুগুলো আসে, যে বাঁক কিরকম হবে বা রোডের ইনফ্রাস্ট্রাকচার কি হবে, এগুলো নিয়ে। দ্বিতীয় যেটা বলি সেটা হচ্ছে আমি এনফোর্সমেন্ট অফ এক্সিস্টিং ল যেগুলি আছে, যেমন আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট 2018 যেটা। এরপরে এটা হচ্ছে বিহেভিয়ারাল যে অংশটা আমরা বলি, এডুকেশন বলি, যে মাস অ্যাওয়ারনেস তৈরি করা, জনগণকে রোড সেফটি সম্পর্কে জানানো। এখন যেটা হচ্ছে যে ডেফিনেটলি আমরা এআই এর ব্যবহার দিয়ে আমরা এনফোর্সমেন্টের এখন যে জায়গাটায় যাচ্ছি, এইটা করতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে সবগুলো জায়গায়, এই তিনোটা জায়গাকেই মাথায় রেখে তৈরি করতে, জিনিসগুলোকে ডিজাইন করতে হবে। আমি করে যাচ্ছি, লোকজন জানছে না, সো দ্যাট এটার ইমপ্লিমেন্টেশন আর হলো না। সো আমি যেটাই করি না কেন এআই দিয়ে, ডেফিনেটলি এখন আমরা দেখতে পাচ্ছি সড়কে কিছুটা হলো শৃঙ্খলা এসছে, কিছুটা হলো আমার যে কনজেশনের জায়গাগুলো এগুলো কিছুটা কমেছে। কারণ কি এখন দেখি যে লোকজন বলছে যে এআই রিলেটেড আমার ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টগুলো এগুলো হচ্ছে। সো এই জায়গাটা ডেফিনেটলি মানে আমি মডার্ন টেকনোলজিকে অ্যাডাপ্ট করব, ডেফিনেটলি এটা ভালো, কিন্তু সবাইকে নিয়ে একসাথে এটা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর কবির, আপনার কাছে একটু আসতে চাই। আমরা যে কথাটি বলছিলাম যে তিনটা ইয়ের ইমপ্লিমেন্টেশন এবং এআই এর যে ব্যবহার, এটি আসলে অনেক ক্ষেত্রে আমাদের এটি সময় সাপেক্ষ ব্যাপার, সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বিভিন্ন বিষয় থেকে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ধরনের জনস্বার্থমূলক বা জনস্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা কোনো ধরনের কোনো এই সচেতনতা বৃদ্ধিতে বা সড়কে দুর্ঘটনা রোধে কোন ধরনের প্রতিবন্ধকতা নেবার কথা ভাবছেন কিনা? আমরা তো এর মধ্যে সংশ্লিষ্ট আছি অনেক দিন থেকেই। কারণ আপনার হয়তো মনে থাকবে যে গত জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তখন তো অনেক যুবক আপনারা দেখেছেন যে ট্রাফিক ডিসিপ্লিন মেনটেন করছে। তার মধ্যে প্রতিদিন কিন্তু রেড ক্রিসেন্টের 1600 স্বেচ্ছাসেবক ছিল এভরিডে। হ্যাঁ, তারা এগুলো করতো সারা দেশে। এবং এটা আমরা এখনও আমাদের যুবকদেরকে এই ব্যাপারে ট্রেনিং দেই, তাদেরকে সতর্ক করি, এবং তারা আপনার যত ধরনের ইনভলভমেন্ট আছে, বিশেষত আইন প্রণয়নের ব্যাপারে সরকারকে একটা অ্যাডভোকেসি করা, এগুলো তাদেরকে আমরা ইনভলভ করি, তারা এগুলি করে থাকে। আর এছাড়া তারা যেটা করে সেটা হচ্ছে যে কোনো দুর্ঘটনার ইমিডিয়েট পরে যে ফার্স্ট এইড দেওয়া বা তাদেরকে কোনো ধরনের উদ্ধার কাজে সাহায্য করা, সরকারের অক্সিলিয়ারি সার্ভিস হিসেবে এইটা তারা করে। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা এমনকি তাদেরকে অন্য ধরনের যে যদি সাইকোসোশ্যাল সাপোর্ট লাগে সেগুলিও তারা দেয়। এগুলিতে আমাদের যারা ইউথ আছে তারা ইনভলভ আছে, এবং আমরা তাদেরকে ট্রেনিংও করাই রেগুলার এই সড়ক সচেতনতার ব্যাপারে। যেহেতু
তরুণরা বা ইউথরাই সবচেয়ে বেশি কিন্তু শিকার হয় অ্যাক্সিডেন্টের। আমরা গভর্নমেন্টের যে বিষয়টি আমরা শুনছিলাম আলোচনায়, ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কি মনে করে সরকারের সাথে এক হয়ে তারা কিভাবে কাজগুলোকে ত্বরান্বিত করতে পারে? সামনে ঈদুল আজহার বিষয়টি বারবার আলোচনায় উঠে আসছে, যেহেতু ঈদকে কেন্দ্র করে দুর্ঘটনাটি বেড়ে যায়, এবং আগামী দিনে সড়কের নিরাপত্তা ফেরাতে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি আগেই কিন্তু বলেছি একটা জিনিস, যে আমরা অ্যাডভোকেসিতে বিশ্বাস করি। আমরা চাই যে আমাদের যারা ভলান্টিয়ার আছে এবং অন্যরা যারা আমাদের সাথে কাজ করছে, সবাই মিলে সরকারকে এই জিনিসটা বোঝাতে হবে যে আমাদের রোড সেফটি আইন একটা দরকার, যেটা খুব কম্প্রিহেন্সিভ হবে এবং এই জিনিসগুলো ওনারা যেটা বলছেন এগুলোকে অ্যাড্রেস করবে। এটা আমাদের করতে হবে। এটা প্রথম আইন যদি ঠিক না থাকে তাহলে বাকি কাজগুলো কিন্তু হবে না। এবং রাস্তা এমন একটা জিনিস যে রাস্তা ঠিক তো দেশ ঠিক। রাস্তায় যদি ডিসিপ্লিন থাকে দেশেও ডিসিপ্লিন থাকবে। সুতরাং ওইখানে সরকারের দায়িত্ব হচ্ছে, প্রথম আমরা এটা কনভিন্স করার চেষ্টা করছি যে ওখান থেকে প্রথম এনফোর্সমেন্ট অ্যান্ড অন্যান্য রেগুলেশনগুলো আসুক, তারপরে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা এটা আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিভিন্ন মনিটরিং এজেন্সি আছে, তারা এটা দেখবে, তারা এগুলো করবে। এবং এটা আস্তে আস্তে চালক, পরিবহন মালিক যারা আছে বা যাত্রী, সবার মধ্যেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে মানে ট্রিকল ডাউন করবে এই জিনিসগুলো। সেটা করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি এই প্রশিক্ষণগুলো দিচ্ছে, আমাদের ভলান্টিয়ারদেরকে দিচ্ছে। তাদের মাধ্যমে জনসাধারণকে, আমরা যে খুব বেশি সবাইকে পৌঁছাতে পারছি তা না, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যতটা সম্ভব আমরা এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং সরকারের যে উদ্যোগের কথা বলা হলো, যে আইন একটা আন্ডার কনসিডারেশন আছে গভর্নমেন্টের, সেই প্রক্রিয়ার সাথেও রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু সম্পৃক্ত। আমাদের লোকজন সেখানে আছে, তারাও দে আর কন্ট্রিবিউটিং টু দি প্রসেস। এই টোটাল জিনিসটার সাথে আমরা ইনভলভড আছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশের সড়কের নিরাপত্তা, বাস্তবতা এবং জনসচেতনতা নিয়ে। এই পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশের সড়কে নিরাপত্তা, জনসচেতনতা এবং বাস্তবতা। এই নিরীক্ষে আলোচনা করছি। তিনজন আলোচক আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতেই আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই, ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম। যে বিষয়টি আপনি বলছিলেন যে সরকারের সঙ্গে অ্যালাইন করে আপনারা কাজ করতে চাইছেন বা সেই ধরনেরই আছে, এখন সরকারের দিক থেকে কিছু বিষয় চলমান রয়েছে, আমরা আলোচনায় যেটি উঠে আসলো। সরকারের কোন কোন পদক্ষেপগুলো নিলে আপনাদের ক্ষেত্রেও কাজ করতে সুবিধা হয় বলে আপনি মনে করছেন? এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এই এত লোক তো পৃথিবীর কোনো দেশে এইভাবে মারা যায় না। সুতরাং এটাকে করতে হলে আইনটা প্রথম দরকার। আইনটা হলে পরে সেই আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতে পারবো, আমাদের সেই ক্যাপাসিটি আছে। এটা লোকজনের মধ্যে ছড়ানো, ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দেওয়া যারা অতিরিক্ত চাপের মধ্যে থাকে। প্রশিক্ষণ মানে তাদের কিভাবে এই স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে বা এগুলো সব জিনিসগুলো দরকার আছে। এটা আমরা করি, এটা আমাদের চার্টারের মধ্যেই আছে যে আমরা এগুলো চেষ্টা করছি তাদেরকে দেওয়ার জন্য। এটা আমাদের ইচ্ছা। আর ওই টোটাল হলো যে তরুণদের মধ্যে একটা শিক্ষা হচ্ছে, আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদের মধ্যে একটা শিক্ষা হচ্ছে, তারাও কিন্তু জানছে। কারণ ওই স্পিড বেশি করার প্রবণতা যারা মোটরসাইকেল চালায়, এটা তো একটা বিরাট সমস্যা, তাদের মধ্যেও কিন্তু আছে। এবং সেজন্য এই তরুণরাও কিন্তু এক ধরনের শিক্ষিত বা প্রশিক্ষিত হয়ে বড় হচ্ছে, যারা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এই সেক্টরে। এবং একটা বিরাট জনগোষ্ঠীকে আমরা তৈরি অবস্থায় পাচ্ছি। এই জিনিসটা পৌঁছে দেয়া যে নিরাপত্তা সবার আগে। আমি নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারলে সেটা সবার আগে, সেটাকেই সবার আগে মানে অবশ্যই আমার প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু তরুণদের মধ্যে তো আসলে এই বিষয়টা খুব একটা লক্ষ্য করা যায় না। এই জন্যই আমাদেরকে তো যতভাবে পারি আমরা, যেমন তরুণদের স্কুল কলেজের পাঠ্য বইয়ে কি আমরা এই সমস্ত রোড সেফটির ব্যাপারে কোনো কিছু পড়াই? কিছুই তো পড়াই না। এগুলো আমাদের তাদেরকে জানানো তো দরকার আছে। আর দ্বিতীয় হলো যে মানুষ সবচেয়ে বেশি কখন শেখে? যখন তারা এনফোর্সমেন্ট দেখে। এটা একটা বড় জিনিস। আমাদের সমাজে আমার নিজের যে অভিজ্ঞতা, আমরা দেখি যখন তারা দেখে যে আইন না মানলে অসুবিধা আছে, তখন কিন্তু মানুষ আইন মানে। অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, যে বিষয়টি আলোচনায় বারবারই আমরা করছি, এবার এই যাত্রায় রোড ক্র্যাশটা আসলে কমাতে আমাদের আসলে সে ধরনের দক্ষ জনশক্তি বা জনসচেতনতা রয়েছে কিনা? রোড ক্র্যাশের তো বেশ কিছু কারণ আছে, বিভিন্ন গবেষণায় এটা আমরা পরিষ্কারভাবে জানি। একটা অন্যতম কারণ হচ্ছে যে গাড়ির অবস্থাটা কি। গাড়িটা ভালো হতে হবে, গাড়ির ব্রেক, গাড়ির
আমি বলবো অন্যান্য যে যন্ত্রপাতি সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা ইনশিওর করা দরকার, মানে ফিটনেসটা গাড়ির থাকতে হবে। হ্যাঁ, আমরা যে কোনো ধরনের পুরনো গাড়ি নিয়ে রওনা দিলাম এবং রাস্তার মাঝখানে বিকল হয়ে গেল অথবা ব্রেক নষ্ট হয়ে গেল, এটা একটা অন্যতম জিনিস। প্রথমে গাড়ি যেটা চলছে সেটা ইনশিওর করতে হবে এবং সেটা সরকারের তরফ থেকে ইনশিওর করতে হবে। এবং আমাদের এইগুলো যেখান থেকে বাস ছাড়ে সেখানেই ইনশিওর করতে হবে ঈদের আগে যে বাসগুলো যাচ্ছে সেগুলো যেন ঠিক হয়। পরবর্তীতে হচ্ছে যিনি চালাচ্ছেন তার কতটা দক্ষতা আছে এবং উনি হেল্পার দিয়ে, অনেক সময় আমরা শুনেছি হেল্পার গাড়ি চালাচ্ছিল, ড্রাইভার বসেছিল, এই জন্য অ্যাক্সিডেন্ট ঘটেছে। এই ঘটনা যেন না হয়। যিনি দক্ষ চালক উনি যেন গাড়িটা চালান এবং উনি যেন পর্যাপ্ত বিশ্রাম পান গাড়ি চালানোর আগে। হ্যাঁ, একবার গাড়ি নিয়ে গেলেন দূরের জেলায়, আবার ওই গাড়ি নিয়ে ফেরত আসলেন, এটা যেন না হয়। এটা যেন নতুন ড্রাইভার দিয়ে গাড়িটা আসে, কারণ তার একটা 8 ঘন্টা চালানোর পরে তার একটা পরিমিত বিশ্রাম দরকার। এটা একটা। আর যতটা সম্ভব রাতে ট্রাভেল করাটা আমি নিরুৎসাহিত করতে চাই, কারণ রাতের দিকে দুর্ঘটনার হার বেশি হয় এবং মানুষ যদি নিজে থেকেই চেষ্টা করে যে তারা রাতে ট্রাভেল করবে না সেটা করতে পারে। আরেকটা, রাজধানীতে তো গাড়িগুলো ঢুকতেও পারে না, মানে রাত ছাড়া। রাতের আগে ঢুকতে পারে না, কিন্তু ঈদের আগে অনেক গাড়ি ছেড়ে যায়, রাতের আগেই ছেড়ে যায়। সেটা আমি যেটা বলতে চাইছি যে হাইওয়েতে রাতে যতটা সম্ভব ট্রাভেল করাটা অ্যাভয়েড করা আপনি নিরুৎসাহিত করতে। আরেকটি বিষয় একটু আপনার সঙ্গে আলোচনা একটু যুক্ত করতে চাই। সড়ক দুর্ঘটনার পরে পরিবারের একজন মানুষ হয়তো আহত হলেন বা কেউ মারা গেলেন, এই বিষয়টা আমরা পরবর্তীতে সেই পরিবারের আসলে আর্থিক মানে কোনো ক্ষতির বিষয়টা কি ওভাবে পর্যবেক্ষণ করি কি না, এটাও অবস্থাটা কি দাঁড়ায়? এখানে একটা সিস্টেম আছে যেটাতে যে যারা ক্ষতিপূরণ দাবি করতে পারেন, যারা সড়ক দুর্ঘটনায় আহত অথবা নিহত হচ্ছেন তাদের পরিবার ক্ষতিপূরণ দাবি করতে পারেন সরকারের কাছে এবং সরকারের একটা বিশেষ ব্যবস্থাও আছে। তবে সেটা যেন খুব সহজে পাওয়া যায় সে ব্যাপারে নজর দেওয়া দরকার এবং অনেকে জানেই না যে এরকম একটা সিস্টেম আছে। হ্যাঁ, এবং আমরা আমাদের যে রোড সেফটি আইনের কথা বলছি সেখানে একটা ইস্যু যে এটাকে যেন একটা সহজ সিস্টেমের মাধ্যমে লোকজনের কাছে পৌঁছানো যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসা করতে গিয়েই অনেকে সর্বশান্ত হয়ে যায়। হ্যাঁ, এই কি বলে অ্যাক্সিডেন্টের পরে বা রোড ক্র্যাশের পরে যে চিকিৎসা সেটা করতে গিয়ে অনেকের অবস্থা মানে একেবারেই খারাপ অবস্থা হয়ে যায় বেশিরভাগ লোকের, কারণ অনেক লম্বা সময় লাগে। এটার ক্ষতিপূরণের একটা সিস্টেম বাংলাদেশে এখন আছে, সরকার থেকে দেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর সেলিম মাহমুদ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা আজকে ইতি টানতে চাই। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার বর্তমান যে পরিস্থিতি এবং সড়ক নিরাপত্তার যে সামগ্রিক অবস্থা, তাতে আপনি আসলে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করতে চান এবং সড়ক নিরাপত্তায় আপনি আসলে কি বলতে চান? জি, প্রথম কথাটা হচ্ছে যে আমরা যারা মানে জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমরা একটা কথা বলি যে এই সময়ের সাথে সাথে আমাদের রোগের ধরনগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে এক সময় আমরা দেখেছি যে কমিউনিকেবল ডিজিজগুলো অনেক বেশি ছিল। এখন যত দিন যাচ্ছে আমাদের মতো এই দেশগুলিতে নিম্ন মধ্য যে দেশগুলো আছে এগুলো পরিবর্তন হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজগুলো অথবা ইনজুরিগুলো বেড়ে যাচ্ছে। সো দ্যাট যত দিন যাবে এটা আসলে বাড়তেই থাকবে। সুতরাং আমাদেরকে এখন একটু রেডিনেসের একটা ইস্যু থাকবে যে আমার এই যে বাড়ছে এটাকে কিভাবে অ্যাড্রেস করব। সো সামনের দিনগুলিতে আমার ডেফিনেটলি ইনজুরি এবং অন্যান্য এনসিডিগুলি বাড়বে। ইনজুরি বা সড়ক দুর্ঘটনার একটা ইকোনমিক একটা রিলেশনশিপ আছে বলা হয় ডেভেলপমেন্টের সাথে। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যে পার ক্যাপিটাল ইনকাম এটা পর্যন্ত এটা বাড়বে। কারণ হচ্ছে যে তখন প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, এগুলির সাথে সাথে আমার এই এক্সপানশন, রোড এক্সপানশন হচ্ছে, গাড়ি বাড়ছে, মানুষের মুভমেন্ট বেড়ে যাচ্ছে, এগুলোর কারণে এটা বাড়তে থাকে। সো গভর্নমেন্টকে ডেফিনেটলি এটাকে মানতে হবে এবং এটাকে অ্যাড্রেস করার জন্য যেই যে মেজারগুলি নেওয়া দরকার অবশ্যই নিতে হবে। সেগুলোর ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা সবাই মিলেই এটাকে স্বীকার করছি এবং সবাই দাবিও করছি, সেটা হচ্ছে একটা সড়ক নিরাপত্তা আইন, যেখানে সবগুলো কম্পোনেন্টগুলো যেগুলি সেফটির জন্য আমরা বলি যে কি হচ্ছে, আমরা সেফ সিস্টেম অ্যাপ্রোচের কথা বলেছি, যেগুলিতে আমরা বলছি যে সড়কে নির্দিষ্ট গতি কন্ট্রোল করার জায়গা থাকবে, সেখানে ভেহিকেলের সেফটির ইস্যু থাকবে, সেখানে সড়কের ইনফ্রাস্ট্রাকচারগুলির সেফটির ইস্যু থাকবে, সেখানে প্রি হসপিটাল ইমার্জেন্সি ট্রমা কেয়ারটাকে ইমপ্রুভ করতে হবে, সেখানে ন্যাশনাল ডেটা সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। সো অ্যাজ এ হোল এই যে সেফ সিস্টেম অ্যাপ্রোচটা এটাকে মাথায় নিয়েই সামনের দিনগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে গভর্নমেন্টকে, যে আমার এই বার্ডেনটা বাড়বে এবং আমি এটাকে অ্যাড্রেস করব।
জি, ডক্টর সেলিম মাহমুদ চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকে অনুষ্ঠানে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম এনডিসি, আপনাকেও মূল্যবান সময় দেওয়ার জন্য একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। দর্শক, আজকে আমরা আলোচনা করলাম বাংলাদেশে সড়ক নিরাপত্তা, বাস্তবতা এবং জনসচেতনতা নিয়ে। আসলে সচেতনতাটা দরকার আমাদের সবার মধ্যে, আমাদের সড়কের নিরাপত্তা দরকার, আমাদের ঈদ যাত্রাটা সবার সুন্দর হওয়া দরকার, আমরা সবাই নিরাপদে বাড়ি পৌঁছতে চাই, গন্তব্যে পৌঁছতে চাই, আমরা সবাই সুস্থ থাকতে চাই, তবেই আমাদের দেশটা এগিয়ে যাবে। সেখানে সরকারের সহযোগিতা দরকার। একই সঙ্গে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যাদের সহযোগিতা করার জায়গা রয়েছে, সুযোগ রয়েছে, মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতায়, সম্মিলিত প্রচেষ্টায় এবং সচেতনতায় আমাদের সড়ক নিরাপদ হয়ে উঠুক, এই প্রত্যাশা আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।